দাদা, যদি সত্যি সত্যি বাংলাদেশকে জঙ্গি ঘোষণার পথে হাঁটে আমেরিকা, তাহলে কোথায় কোথায় সবার আগে টান পড়তে চলেছে? ধন্যবাদ ইন্দিরা। বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি বিরাজমান সেটি সত্যি উদ্বেগের, উৎকণ্ঠার। কেননা প্রতিদিন আহ মানে প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় রক্তপাতের পাশাপাশি জীবনহানিও হচ্ছে, প্রাণহানিও হচ্ছে। এবং নানাভাবেই আমরা দেখছি যে যে সেকুলার বাংলাদেশ, যে আহ, ভিত্তির উপরে বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল, তার বিপরীত একটি জায়গা থেকে এই আঘাতগুলো আনা হচ্ছে। তো সেকুলার বাংলাদেশকে যারা আঘাত আনে, সেকুলার বাংলাদেশ বা সেকুলারিজম যারা বিশ্বাস করে, তাদের উপরে যারা আঘাত আনে, নিশ্চয়ই তারা প্রগতিশীল মানুষ নয়, তার অপোজিশন অর্থাৎ জঙ্গি গোষ্ঠী। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন এই যে যখন আপনার সঙ্গে কথা বলছি, ঠিক সেই মুহূর্তেও ঢাকায় একটি আহ, মানে বিশ্ব ইজতেমা হয়, যাকে কেন্দ্র করে আহ ইতিমধ্যে 3 জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে। কারণ গণমাধ্যমে যেটা এসছে সেটা তো আমরা জানি। এবং অসংখ্য মানুষ হসপিটালে এই মুহূর্তে ভর্তি হয়েছে, আহত হয়েছে। তো দুটি ইসলামিক গোষ্ঠীর সংঘর্ষে 3 জন মারা গেছে। ইভেন গতকাল রাতে আমরা চাঁপাই নবাবগঞ্জের একটি ঘটনা আমরা জানতে পেরেছি, যে জয় বাংলা মুক্তিযুদ্ধের যে স্লোগান, হুম। যে স্লোগান দিয়ে মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যেটি আমাদের প্রধান স্লোগান বাঙালির, বাংলাদেশিদের, সেই স্লোগান দেবার অপরাধে 2 জন স্টুডেন্টকে জবাই করে হত্যা করা হয়েছে। তো এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব কথা বলবে, প্রতিবাদ করবে। কারণ সভ্য জগৎ থেকেই তো প্রতিবাদটা হয়। তো যারা সভ্যতাকে বিশ্বাস করে, যারা আহ এটা নিয়ে যারা মানবাধিকারকে চর্চা করে বা বিশ্বাস করে, সেই জায়গাগুলো থেকে প্রতিবাদ আসবে, এটাই স্বাভাবিক। এবং প্রতিবাদ আসছে। সেই পরিস্থিতি যদি হয়, তাহলে যেটা আপনি বলছিলেন, যে বাংলাদেশে যদি জঙ্গি রাষ্ট্র ঘোষণা করা হয়, তাহলে তো এটি আফগানিস্তান, সিরিয়া, ইরাকের পরিণতির দিকেই ধাবিত হবে। ঠিক। ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের খাদ্যদ্রব্য, দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপকভাবে ব্যাঘাত ঘটছে। মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য তো নাগালের বাইরেই। সবচেয়ে বড় কথা, সেটা পাওয়া যাচ্ছে না বাজারে। মানে স্বল্পতার যে ব্যাপারটি, সেটা এসে গেছে। তো এই পরিস্থিতিতে বাংলাদেশকে যদি জঙ্গি রাষ্ট্র কেউ ঘোষণা করে, আপনি যেটা আমেরিকাকে মেনশন করেছেন, সেখান থেকে যদি জঙ্গি রাষ্ট্র ঘোষণা হয়, সেক্ষেত্রে বাংলাদেশে অর্থনৈতিক যে আহ বিধি নিষেধ, সেটি তো আরোপ হবেই। তো সেটি আরোপ হলে তো বাংলাদেশে এমনিতেই এখন অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি এরকম কোনো বিষয় আসে সামনে, তাহলে বাংলাদেশের মানুষের দুর্ভিক্ষের শিকার হতে হবে। একদম। এবং এই যে বলছি আমরা, এবং শহীদুল্লাহ আপনিও নিশ্চয়ই জানেন যে কে বলেছেন এই কথাটা। আমরা জানি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদিও তিনি এখনো পর্যন্ত পদত্যাগপত্র দেননি, খাতায় কলমে তিনিই প্রধানমন্ত্রী রয়েছেন, যদিও তিনি দেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন, তিনি এই কথাটা বলেছেন। কারণ আমরা জানি যে আমেরিকায় একটা বিশাল সংখ্যক বাংলাদেশি মানুষ রয়েছেন এবং তারা আওয়ামী লীগের সমর্থক। তাদেরকে তিনি বার্তা দিচ্ছেন বারে বারে, কি করা যায়, একটা সংগঠন ইতিমধ্যেই গড়ে তোলার চেষ্টা তিনি করছেন, বার্তা দিচ্ছেন। সেইখানে তিনি বলেছেন যে ইউনুসের বাংলাদেশ, কোট আনকোট, মানে মোহাম্মদ ইউনুসের দিকে তিনি আঙুল তুলেছেন, যে মোহাম্মদ ইউনুস যে সমস্ত কার্যকলাপগুলো করছে সেটা যদি চলতে থাকে, তাহলে তো বাংলাদেশ একেবারে জঙ্গি ঘোষণা করতে আর বেশি দেরি নেই। এবং তিনি কিন্তু জঙ্গির কথাটা কোট আনকোট উল্লেখ করেছেন। আমরা শোনাই শেখ হাসিনা ঠিক কি বলেছেন, আসুন শোনাই আপনাদের। বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি নরসিংদীতে আপনারা দেখেছেন, জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি, জঙ্গি সন্ত্রাসী, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, ইউনুস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে, মুক্ত করেছে। এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি, তাদেরকে ছেড়ে দিয়েছে। হলি অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয়,
আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মানুষ উদ্ধার করি, কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে। সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত, তাদেরকেও মুক্ত করে দেয়। মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না। আর দেখা যাচ্ছে যে শুধু আগুন দিয়ে পোড়াচ্ছে না, বাড়ি ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ করা, সংসদ ভবনে আক্রমণ, সেখানে ভাঙচুর করা, চিফ জাস্টিস তাকে অপমান করে, লাঠি সোঁটা নিয়ে তাকে অপমান করে তাকে পদ থেকে বাধ্য করা, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে। দাদা, আপনি নিশ্চয়ই জানেন শেখ হাসিনার এই যে ফোনের বার্তা আপনি নিশ্চয়ই শুনেছেন। এই যে এতজন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন তাদের সকলকে তো ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, দেখুন, এখন কিন্তু এটা অনেকটাই পরিষ্কার যে জুলাই আগস্ট মাসে ছাত্র অভ্যুত্থানের নামে যা হয়েছে সেটি একটি জঙ্গি হামলা। এটা কিন্তু তাদের কথাই উঠে এসেছে, এবং বিভিন্ন পরিকল্পনা বা তাদের পরবর্তীতে যে কার্যক্রমগুলো সেটা দেখলে অনেকটাই বোঝা যায়। দেখুন, যাদেরকে জঙ্গি অভিযোগে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল বিগত সরকারের আমলে, সেই মানুষগুলোকে 5 আগস্ট যেদিন শেখ হাসিনা দেশ ছেড়েছেন ঠিক সেদিনই তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন জেলখানা ভেঙে বিদ্রোহ বলা হচ্ছে, কিন্তু আমার তা নিয়ে অনেকটা সন্দেহ আছে। জেলখানা থেকে জঙ্গিরা পালিয়ে এসেছে, এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু তাদের প্রশাসন, এখন যারা ক্ষমতায় আছে সেই সরকারের প্রশাসন, কারা অধিদপ্তর থেকে প্রেস ব্রিফিং করেই বলা হয়েছে যে কতজন জঙ্গি ছাড়া পেয়েছে বা পালিয়ে গেছে, কতজনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু তাদের পরিসংখ্যান। এবং যিনি আজকের এই সরকার পরিচালনা করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু জাতিসংঘের একটি অনুষ্ঠানে যেয়ে সেখানে তার উপদেষ্টা পরিষদের একজন সদস্যকে মাস্টার মাইন্ড উল্লেখ করে স্পষ্টভাবে বলেছেন যে এই পরিকল্পনাটি কোনোভাবেই তাৎক্ষণিক এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হয়নি, সেটি 4 বছর ধরে পরিকল্পনা করেই হয়েছে। এবং সেই পরিকল্পনায় আমরা কি দেখলাম? একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যেতে বাধ্য হলেন, ঠিক তার পরক্ষণেই দেশের সেনাবাহিনী, যারা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকায় ছিল, তারা তখন যাদেরকে ডেকেছেন তার মধ্যে একাধিক রাজনৈতিক দল ছিল যারা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত, এবং তারা জঙ্গিপানার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত। তো তাদেরকে আপনি ডেকে ওই দিন থেকেই তো শুরু হলো। তো এখন যেটি বলছেন যে আসলে শুধুমাত্র ছেড়ে দেওয়াই প্রমাণ করে না, তারা নিজেরাই স্বীকার করছে যে জঙ্গিরা বেরিয়ে এসছে বা তাদেরকে বের করা হচ্ছে। ইভেন আজ কিন্তু 10টা অস্ত্র মামলা, যে মামলাটি আপনি আপনার মনে আছে নিশ্চয়ই, যে উলফার যে আসামের বিচ্ছিন্নতাবাদী দল হ্যাঁ, সংগঠন, হ্যাঁ, সেই উলফার যে মামলাটি ছিল, সেই হ্যাঁ। মামলা থেকে সমস্ত আসামিকে, যে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশ দিয়ে ঢোকানো হচ্ছিল ভারতে, সেই অস্ত্র মামলায় আজ খালাস দেওয়া হয়েছে আসামিদের। এই তাহলে কথাটাই তো যারা শেখ হাসিনা তিনি উল্লেখ করছেন, এবং এই কারণেই তিনি বলছেন যে এই জঙ্গি কার্যকলাপ বাড়ছে এবং এটা কি ধরনের কার্যকলাপ তিনি সেই দিকে আঙুল তুলেছেন। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর মধ্যে উঠে আসছে, যে যদি সত্যি সত্যি বাংলাদেশকে এই তকমা দিয়ে দেওয়া হয়, তাহলে মোহাম্মদ ইউনূস তিনি কোথায় যাবেন এবং কারা কারা তার পাশে দাঁড়াতে পারেন, মানে কোন কোন দেশ? বাংলাদেশের সাংবাদিক শাহিদুল হাসান খোকন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আরও একবার আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলার আজকের এই অনুষ্ঠানে। যদি সত্যি সত্যি জঙ্গি তকমা বাংলাদেশের উপর সেটে দেওয়া হয়, তাহলে মোহাম্মদ ইউনূস তার কার্যকলাপই দায়ী থাকবে পুরো এই ঘটনাটার জন্য। তিনি যদি পালাতে চান বাংলাদেশ থেকে, কার কার সাহায্য পেতে পারেন, কোন কোন দেশের সাহায্য?
দেখুন, আহ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি পালিয়ে যাবেন বা পালাবেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা ডিসাইড করবে দেশের জনগণ। এবং আপনি যেটা বলছেন যে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে যদি তিনি জঙ্গি হিসেবে নিষিদ্ধ হন, বা বাংলাদেশে জাতিসংঘ আছে, বন্ধুপ্রতিম কিছু রাষ্ট্র আছে যারা বাংলাদেশের সাথে অনেকেরই সামরিক চুক্তিও আছে, যে জঙ্গিবাদ বিতাড়নের জন্য প্রয়োজনে তারা সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে যদি বাংলাদেশে সেরকম অভিযান হয়, নিশ্চয়ই ওনাকে দেশ ছাড়তে হবে। নিশ্চয়ই ওনাকে দেশ ছাড়তে হবে, যেমনটি বিভিন্ন দেশে ঘটেছে। তবে উনি তো আন্তর্জাতিক ভাবে পরিচিত, বিভিন্ন দেশের সঙ্গেই ওনার ভালো সম্পর্ক। বিশেষ করে ফ্রান্সের সঙ্গে ওনার খুব একটা ভালো সম্পর্ক। উনি শপথ গ্রহণের আগে ফ্রান্স থেকে এসেই শপথ গ্রহণ করেছেন।